আচ্ছা, আমরা কেমিস্ট্রি থেকে শুরু করব। আজকে রিভিশন ক্লাস 7। তোমাদের সিটি অন সিলেবাস থেকে 7.05 যে চ্যাপ্টারটা আছে ইউনিট ক্যালকুলেশনস ফ্রম ইকুয়েশন। তো আমরা কেমিক্যাল ইকুয়েশন সম্পর্কেও আমরা পরিচিত হব এবং অন্যান্য যা কিছু আছে আমরা আবার একটা কুইক রিভিশন দেওয়ার চিন্তা করছি। তো একটা জিনিস সবার আগে বলি, আমরা কেমিক্যাল ইকুয়েশনগুলো দেখি, কিন্তু এখান থেকে দেখে আমরা কি কি বলতে পারি, কি কি ইনফরমেশন পাই সেটা একটু দেখি। এটা বলা আছে যে এটা ইকুয়েশন তোমরা জানো যে অ্যারোসাইনের লেফট পার্টে থাকে হচ্ছে রিঅ্যাকটেন্টসগুলো, তাই না? সবাই অ্যাটলিস্ট এটুকু জানো অলরেডি। আর অ্যারোসাইনের রাইট হ্যান্ড সাইডে কি থাকে? প্রোডাক্ট। আচ্ছা, এখন এই যে একটা কেমিক্যাল ইকুয়েশন সেখানে বলতে পারতেছি যে one atom of carbon reacts with one molecule of oxygen to produce one molecule of carbon dioxide. এই ইনফরমেশনগুলো সিম্পল এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারছি। ইকুয়েশনটা যদি আরেকটু এভাবে দেওয়া থাকতো যে কার্বন ব্র্যাকেটে এস প্লাস অক্সিজেন, এখানে গ্যাস জি দেওয়া আছে, তারপর এখানে কার্বন ডাইঅক্সাইড আছে জি, আমরা আরেকটু ইনফরমেশন পেতাম। সেটা হচ্ছে এটা কোন অ্যাটম, কোন মলিকিউল, কি স্টেটে আছে, কোন স্টেটে আছে সেটা বলতে পারতাম। এখন এটা বলা যাচ্ছে যে কার্বন আছে সলিড স্টেটে, অক্সিজেন এখানে গ্যাসিয়াস স্টেটে আছে, কার্বন ডাইঅক্সাইডও গ্যাসিয়াস স্টেটে আছে। এবার যদি আমরা এই কার্বনের আগে যদি একটা 2 দিই, এটা বলতে পারি যে 2 মোল অফ কার্বন। হ্যাঁ, এটা যদি অক্সিজেনের আগে যদি এখানে সে এখানে 2 আছে, তাহলে আমরা বলতাম 2 মলিকুল অফ অক্সিজেন। এখানে আগে যেমন 1 মলিকুল বলতাম, এখন 2 মলিকুল বলবো। সেম ওয়েতে যদি এ পাশেও যদি প্রোডাক্ট সাইডে যদি কার্বন ডাইঅক্সাইডের আগে যদি 2 থাকতো, এখানে আমরা বলতাম 2 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড। তো আশা করি এই বেসিক সম্পর্কে কারো বুঝতে সমস্যা নেই। এখানে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে যে একটা কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন আছে, তার বোথ সাইডে দুইটা সাইডে আছে অক্সিজেন অ্যাটমটা আছে। মানে এটা জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যাটম অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা নেক্সটে যাই। আমাদের আসলে মূলত ক্যালকুলেশন করতে হবে এই চ্যাপ্টারটাই, এই টপিকের উপরে, যে কেমিক্যাল ইকুয়েশনে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি এবং ক্যালকুলেশনটা আসলে দরকার কেন। কেমিক্যাল রিয়াকশনগুলো তো একটা, যখন তুমি রিয়াক্টেন্টগুলো কোনো একটা কন্টেইনারে দিবা, কোনো একটা আউটপুট, যেটা আমরা আউটপুট বলতেছি, ওটা আমাদের এখন প্রোডাক্ট, এবং সেই প্রোডাকশনে আমরা যখন যাব, তো কোন ম্যাটেরিয়ালটা কোন রেশিওতে দেবো সেটা একটা ফ্যাক্ট। সেই জন্য এই ক্যালকুলেশনগুলো খুবই দরকার। তো আমরা বলি এখানে কি কি আছে না আছে, কে কার সাথে কোন পোর্শনে কোন প্রপোর্শনে রিয়্যাক্ট করতেছে সেটা দরকার। তো তার কিছু প্রসিজার আছে, সেগুলো আমরা ফলো করব। যেমন তার আগে ক্যালকুলেশন করার আগে কিছু টার্ম আছে, যেমন রিলেটিভ অ্যাটমিক ম্যাস আছে। তোমরা রিলেটিভ অ্যাটমিক ম্যাস সম্পর্কে অলরেডি তোমরা এটা তোমাদের জানার কথা, প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে এগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। সো তো রিলেটিভ অ্যাটমিক ম্যাস বা রিলেটিভ ফর্মুলা ম্যাস, এগুলো এখানে খুবই ইসেনশিয়াল, এখানে লাগবে আমাদের, ওইটা জানতে হবে। আর কোশ্চেন যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলোতে এই ডেটাগুলো দেওয়া থাকতে পারে, থাকার কথা। আর যেগুলো ফ্রিকুয়েন্টলি আসে তা তো আমাদের অলরেডি আমাদের এটা মেমোরিতেই থাকবে, যে কার্বন 12 অক্সিজেন 16, এটা এত ফ্রিকুয়েন্টলি আমাদের সামনে এসছে যে এগুলো মনে থাকবে। সো যদি ওরকম একটা রিয়াকশন যেটা আগে ছিল তা যদি বলি যে কার্বন প্লাস অক্সিজেন দেন কার্বন ডাইঅক্সাইড
এই কেসে আমরা বলতে পারি কার্বনের হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে 12, তাই এবং এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করে যদি বলি তা সেই ক্ষেত্রে যে কি 12 গ্রাম অফ কার্বন রিয়াক্টস উইথ অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে 32, তার মানে ওটাকে এখন আমরা গ্রামে কম্পেয়ার করতে পারি যে 12 গ্রাম অফ কার্বন রিয়াক্টস উইথ 32 গ্রাম অফ অক্সিজেন টু yield এক্স্যাক্টলি এটার রিলেটিভ অ্যাটমিক মাস ওইগুলো যদি আমরা টোটাল বের করি তার মানে এটা আসে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম। সেই ক্ষেত্রে আমরা বুঝি এক্স্যাক্টলি 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো আবার এই তুমি যদি ক্যালকুলেশন করতে যাও সেখানে তোমার আরেকটা টার্ম একটা ফ্যাক্ট যে ব্যালেন্সিং, তাই না? তুমি যে ব্যালেন্সিং করবা সেটা তোমাকে জানতে হবে না কিভাবে তুমি ব্যালেন্স করবা। দেখো এই লেফট সাইডে আছে কি টোটাল কত গ্রাম ম্যাস যদি চিন্তা করি এখানে টোটাল কত গ্রাম আছে 44 গ্রাম, তাই না? আবার রাইট সাইডে কত হয়েছে 44 গ্রাম। তার মানে কি এইটা এই কেমিক্যাল রিয়াকশন যেটা আমি এখানে লিখেছি তা ব্যালেন্সড আছে। তার মানে কি লেফট হ্যান্ড সাইডেও যে যতটুকু ম্যাস আছে রাইট হ্যান্ড সাইডেও তাই আছে। সো দে আর ইন ব্যালেন্স। এটা একটা ফ্যাক্ট কারণ তুমি যখন স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে যাবে তোমার প্রথমেই হচ্ছে কি রিয়াকশন কেমিক্যাল ইকুয়েশন যেটা থাকবে সেটাকে আগে ব্যালেন্সিং করতে হবে। ওকে, তারপরে দ্য ল অফ কনজারভেশন এখানে বলছে যে আসলে কি একটা কেমিক্যাল রিয়াকশনে নতুন করে কোনো অ্যাটম কি ওখানে ক্রিয়েটেড হয়? আসলে না, হয় না। তার মাস ইজ নাইদার ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড ইন এ কেমিক্যাল রিয়াকশন, দে অনলি জাস্ট রিঅ্যারেঞ্জ দেমসেলফ, তাই না? তারা রিঅ্যারেঞ্জ হয় অ্যাটমগুলো, এটাই। এরপরে প্রিন্সিপালস অফ কনজারভেশনে তা তো রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে আবার কথাবার্তা যে mass does not change because no atoms disappear, they are simply rearranged into new molecular structures, the ingredients remain, only the recipe changes. আর সিস্টেম ডাইনামিক্স, আচ্ছা আমরা যদি এরকম হয় ইন ওপেন সিস্টেমে কি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ম্যাস হচ্ছে কি কমে যায়, লস্ট হয়, তাই না? সেখান থেকে আমাদের যে অ্যাটমগুলো আছে সেটা এসকেপ করার একটা সুযোগ থাকে, তাই হাউএভার ইন এ ক্লোজ সিস্টেম দ্য ব্যালেন্স ইজ অলওয়েজ পারফেক্ট। এরকম যদি একটা এক্সাম্পল দেখি যে আমরা অনেক ক্ষেত্রে ধরো কোনো একটা উড বা উডেন ম্যাটেরিয়াল সেগুলো যখন আমরা পোড়াই, হ্যাঁ, তখন কি হয় সেখানে আসলে কি থাকে, অ্যাশেস থাকে, তাই না? এই অ্যাশেস কি হয় প্রিভিয়াস স্টেট থেকে এর ম্যাচটা অনেক কমে যায়, তাই না? যেহেতু স্যার ম্যাচ কমে যায় কিন্তু বাকি তাহলে কি হলো, তাহলে তো আমার এই কথাটা ঠিক হলো না যে ম্যাচ ডাজ নট চেঞ্জ। এখানে তো চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে? কারণ এটা একটা ওপেন সিস্টেমে, কারণ এখান থেকে সেই আমাকে যা ভ্যাপর বা গ্যাস পার্টিকেলগুলো তো আসলে এসকেপ করতেছে, এই চান্সটা আছে, এই জন্য এখানে ম্যাচ কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, বাট ইন এ ক্লোজ সিস্টেম প্রিন্সিপালস অফ কনজারভেশন ল ইজ ফলোড রাইটলি। আচ্ছা, তারপরে কি আছে ভিজুয়ালাইজিং কনজারভেশন, ওটা লাগছে না আর আপাতত, ওটা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেওয়া। they consider burning coal in a sealed vessel although the coal transform into ash and gas, the total weight of the vessel remains constant. This golden rule ensures that every atom present at the start of the reaction is accounted for at the end. শেষ পর্যন্ত এটা থাকবে। আচ্ছা, আমরা এখন ডিরেক্টলি ক্যালকুলেশনে চলে যাব। তোমরা এতক্ষণ পর্যন্ত যা যেটুকু জেনে রাখলা এটা একটু মনে রাখারও চেষ্টা করবা, আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমি অলরেডি বলেছি যে একটু এখানে খুব অ্যারেঞ্জড ওয়েতে আছে যে ব্যালেন্সড ইকুয়েশন, যা ইকুয়েশন থাকবে সেগুলোকে ব্যালেন্স করতে হবে। আমি যদি একটা এক্সাম্পল বলি যে এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, দেন প্রোডাক্ট হিসেবে এখানে H2O আছে। আচ্ছা, এই ইকুয়েশনটা কি ব্যালেন্স আছে? অ্যান্সার হচ্ছে নো। কেন ব্যালেন্স নাই? এখানে হাইড্রোজেন হচ্ছে অ্যাটম কয়টা? দুইটা। এখানে অক্সিজেনের অ্যাটমও দুইটা, কিন্তু এইখানে অক্সিজেনের অ্যাটম কয়টা? একটা। তার মানে কন্ডিশন ফুলফিল করে না। সো এটাকে ব্যালেন্স করা যায় কিভাবে? যদি আমরা এখানে হাইড্রোজেনের যদি এপাশে একটু 2 মাল্টিপ্লাই করি, এই ওয়েতে ভাবা যায় যেখানে 2 মাল্টিপ্লাই হচ্ছে তার মানে এখানে টোটাল হচ্ছে 4
গ্রাম, আর এখানে হচ্ছে অক্সিজেন হচ্ছে কত, এখানে পুরো গ্রামই নিয়ে যায়। দেখো ব্যালেন্স আছে, হাইড্রোজেনের হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস হচ্ছে 1, সেই ক্ষেত্রে এখানে টোটাল অ্যাটম আছে 4, তার মানে 4 টাইমস 1 মেক 4 গ্রাম। এখানে অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস হচ্ছে 16, কিন্তু অক্সিজেনের এটা যদি বলি তাহলে 32। অক্সিজেন অ্যাটমের হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস হচ্ছে 16, বাট এখানে 2 আছে, 16 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হয় 32। আচ্ছা, এখন এটাকে 32 গ্রাম আমরা বলি। এখন ব্যালেন্সড আছে কিনা আবার একটু খেয়াল করি, যে এখানে 30 ইয়া কত 4 গ্রাম আর 32 গ্রাম হচ্ছে 36 গ্রাম। এখন এই পাশে ব্যালেন্স হওয়ার জন্য যদি আমরা এর আগে একটা 2 দিয়ে দিই, তখন আবার এটা ব্যালেন্সড হয়। কেন, যে হাইড্রোজেনের এখানে কয়টা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 4 গ্রাম, আবার এই অক্সিজেনের হচ্ছে এখানে দুইটা হচ্ছে, তার মানে এখানেও 32, সেই হিসেবে টোটাল হচ্ছে এখানে 36 গ্রাম। এখন কি লেফট সাইডও 36 গ্রাম হলো, রাইট সাইডও 36 গ্রাম হলো। দিস ইকুয়েশন ইজ নাও ব্যালেন্সড। তো এই ব্যালেন্সটা যদি কেউ না ভুলে যায়, এটা করতে হবে প্রথমেই, এটা আমাদের খেয়াল রাখতে হবে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে। রিলেটিভ অ্যাটমিক ম্যাসেস, রাইট ডাউন দ্য রিলেটিভ অ্যাটমিক ম্যাস। এখন রিলেটিভ অ্যাটমিক ম্যাস কিন্তু আমি অলরেডি এখানে দিয়েই ক্যালকুলেশন করেছি, তার মানে সেকেন্ড স্টেপটাও কিন্তু আমার দেখানো হয়ে গেছে। হ্যাঁ, রিলেটিভ অ্যাটমিক ম্যাস দেওয়া থাকবে বা মনে রাখতে হবে, হিসাবের ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা লাগবেই। এবং এটা দেখো গ্রাম রেশিও, তো আমি গ্রামেও নিয়ে গেছি, মানে স্টেপগুলো এখানে বলা আছে, আমার কিন্তু অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো এটা কিন্তু খুবই ইজি স্টেপ, মনে রাখার ওরকম বিষয় আসে না, কারণ এটা প্র্যাকটিস করতে করতে মানে হ্যাবিচুয়েট হয়ে যেতে হয়, যেভাবে আসবে ব্যাপারগুলো। লাস্টে কী হবে, এইটা হচ্ছে ফ্যাক্ট, যে আমার কে কার সাথে কতটুকু প্রপোর্শন মেনটেন করে রিয়াকশন করতেছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এখানে 4 গ্রাম অফ হাইড্রোজেন, মানে ব্যালেন্স করার পরে আছে যে কথাগুলো আসে, যে আমি একটু এখানে একটু ক্লিয়ার করি। আচ্ছা, এখন যদি এখানে লিখি, এটা হচ্ছে 36 গ্রাম অফ, এটা একটা মলিকুল, H2O পুরো একটা মলিকুল, সেটা হচ্ছে ওয়াটার মলিকুল, এটা আমাদের মনে রাখতে হবে। এই ওয়াটার মলিকুলটা হচ্ছে 36 গ্রাম, এটা হচ্ছে আমরা প্রোডাক্ট হিসেবে পাচ্ছি। রিয়াক্টেন্ট হিসেবে দুইটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে হাইড্রোজেনের পার্ট আর একটা হচ্ছে অক্সিজেনের পার্ট। এখন কোশ্চেন আসতে পারে যে এখানে 1 গ্রাম অফ হাইড্রোজেন, আচ্ছা এখানে আসতে পারে যে হাউ মাচ অক্সিজেন needed to produce, না, needed to react with 1 gram of hydrogen, এরকম কোশ্চেন আসতে পারে। যাক, কোশ্চেনের ব্যাপার যেমনই আসুক, অনেকভাবে কোশ্চেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে 1 গ্রামে যদি যেতে চায়, 4 গ্রাম আছে এখানে 32 গ্রামের সাথে রিয়াক্ট করে আমাদের একটা ওয়াটার মলিকুল আছে প্রডিউস করবে। ঘটনা হচ্ছে যে 1 গ্রাম হাইড্রোজেন যখন বলছি, আমার এটা হচ্ছে আমার মেইন যে ইকুয়েশন ব্যালেন্সিংয়ের পরে গ্রাম রেশিওতে যাওয়ার আগ পর্যন্ত যে ব্যাপারটা আছে, তা আমার চিন্তা করতে হবে 1 গ্রাম যদি আমার এখন হাইড্রোজেন পেতে হয়, তার মানে রেশিওটা আছে 4 গ্রামকে যদি 1/4 দিয়ে মাল্টিপ্লাই করি, বা তোমরা যে যেভাবে বোঝো, বা 4 দিয়ে যদি ডিভাইড করি, তবেই তো আমরা এটা 1 গ্রাম পাই। তো যেহেতু এই 4 গ্রাম থেকে 1 গ্রামটা আসতে গেলে এরকম 1/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, অথবা 4 দিয়ে ডিভাইড করতে হয়, এভাবেও চিন্তা করতে পারো। আবার তোমরা যে চিন্তা করছো না, ইউনিটারি মেথডে চিন্তা করব, যে 4 গ্রাম হাইড্রোজেন রিয়াক্টস উইথ 32 গ্রাম অক্সিজেন, এটা একটা রিলেশন। দেন 1 গ্রাম হাইড্রোজেন রিয়াক্টস উইথ হাউ মেনি, তো সেই ক্ষেত্রে 32 ডিভাইডেড বাই 4, এখান থেকে সরাসরি 8 গ্রাম অ্যান্সার হিসেবে পাবা। এটা একটা ইউনিটারি মেথডের যে
যেভাবে আমরা প্র্যাকটিস করি সেটা ফলো করে। কিন্তু ধরো তোমাদের ইউনিটারি মেথড এটা তোমাদের বইয়ে এভাবে দেওয়া নাই, বা তোমরা এভাবে না প্র্যাকটিস করো না, নো প্রবলেম। তুমি জানো যে 4 গ্রাম থেকে 1 গ্রাম কীভাবে হয়, 1/4 বা 4 দিয়ে ডিভাইড করে হয়। ওকে, দেন 32 ছিল, তাকেও 32 তো অক্সিজেন ছিল ওই ব্যালেন্সড ইকুয়েশনে, তাকে এবার 4 দিয়ে ডিভাইড করো, তাহলে এটা কি 8 গ্রাম হবে। এটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। ওটা জানতে চাওয়া হয়েছে যে 1 গ্রাম অফ হাইড্রোজেন এখন তাহলে কতটুকু অ্যামাউন্টের অক্সিজেন নেবে টু প্রডিউস ওয়াটার মলিকুল। হ্যাঁ, এখন দেখো, এইখানে কিন্তু সেরকম একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো এবার বুঝতে সুবিধা। ম্যাস রেশিও এই ইকুয়েশনটা দেওয়া আছে যে 4 গ্রাম অফ হাইড্রোজেন রিয়াক্টস উইথ 32 গ্রাম অক্সিজেন টু প্রডিউস 36 গ্রাম অফ ওয়াটার। যা বলেছি তাই, যে সলিউশনের দিকে খেয়াল করি, যে হাউ মাস অক্সিজেন ইজ নিডেড, এটা হচ্ছে চ্যালেঞ্জ ফর 1 গ্রাম অফ হাইড্রোজেন। অক্সিজেন কতটুকু লাগবে 1 গ্রাম অফ হাইড্রোজেন, ওই ওয়াটার টোটার কিন্তু আর বলে নেই, এখানে মেনশন করে নেই। আমার আসলে এই লেফট সাইডের এই রিলেশনে এই ক্যালকুলেশনটা করতে হয়েছে। আমি হাইড্রোজেন যদি এখন 1 গ্রাম নিই, সেই ক্ষেত্রে আমার অক্সিজেন কতটুকু লাগবে টু প্রডিউস ওয়াটার মলিকুল, কতটুকু ওয়াটার মলিকুল প্রডিউস করবে, দ্যাট ডাজ ইট, এটা কিন্তু ম্যান্ডেটরি না, কারণ আমরা ওই যে কনজারভেশন ল অফ থেকে কনজারভেশন অ্যাটমের যে ল আছে সেটা থেকে জানি যে এখানে তো neither প্রডিউস ক্রিয়েটেড এনি নিউ অ্যাটম অর ডিস্ট্রয়েড। তো এখানে আমার প্রোডাক্টের পার্টে যে ইয়া থাকে, কতটুকু নাম্বার অফ অ্যাটম কতটুকু থাকবে এটা তো আমরা জানি। সো ওইটা কিন্তু এখানে ফ্যাক্ট না, ওটা তোমাদের মাথায় নেওয়ারও দরকার নেই। ঠিক আছে, তোমাদের হিসেব করতে হবে যে আমার ওই ব্যালেন্সড ইকুয়েশনে যেটুক চেয়েছে তার সাথে কি রেশিও ফলো করে যাচ্ছে। তো আমরা 1 গ্রামটা 4 গ্রাম থেকে যদি পেতে চাই, এটা 4 দিয়ে ডিভাইড করলেই, এটা যদি 4 দিয়ে ডিভাইড করি তার মানে এখানে 1 গ্রাম হচ্ছে। আচ্ছা, হাইড্রোজেন থেকে যেহেতু 1 গ্রামে যেহেতু 4 দিয়ে ডিভাইড করতে হচ্ছে, এই পোর্শনটা তো আমার অক্সিজেন থেকেও আমাকে কমাই নিতে হবে, সেটার জন্য ওই 4 দিয়ে ডিভাইড করো। এইটাও যদি আমরা 32 গ্রাম, একেও যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে এটা পাই 8 গ্রাম। এই 8 গ্রামটাই কিন্তু অ্যান্সার, এবং এটা কিন্তু খুব সিম্পল ম্যাথ। ঠিক আছে, আচ্ছা সেম রুলগুলো ফলো করে ধরো এটা যদি আমরা প্র্যাকটিস করি যে থার্মাল ডিকম্পোজিশনে কপার কার্বনেট আছে, তারপর কার্বন ডাইঅক্সাইড আছে। আচ্ছা, তোমরা অনেকে হয়তো ভুল করতে পারো যে এটা মনে হয় কপার কার্বনেট রিয়াক্টস উইথ কার্বন ডাইঅক্সাইড, কপার অক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড। এই অনেক সময় কোশ্চেন আছে এই রিয়াকশন যা পড়ছো এটা ওয়ার্ডে লেখো, মানে তুমি এই রিয়াকশন এটুক লেখা আছে দেখে তুমি কি বুঝলা সেটা ওয়ার্ডে লেখো, তখন আমি কী বলবো। এখানে আসলে কপার কার্বনেট ব্রেকস ডাউন, তাই না, কপার কার্বনেট কি ব্রেকস হয়েছে, ব্রেক হয়ে কী কী হয়েছে, আর 2টা মলিকিউল এখানে প্রডিউস হয়েছে, তাই না। তো কপার কার্বনেট ব্রেকস অ্যান্ড টু 1 molecule of carbon dioxide and 1 molecule of copper oxide are produced। এই কথাটা কিন্তু বলে দিতে হবে। এখানে প্রোডাকশনে আছে 2টা ডিফারেন্ট এখানে সাবস্টেন্স, ডিফারেন্ট মলিকিউল, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে কপার অক্সাইড, এই দুটা প্রোডাকশনে পেয়েছো তুমি। হ্যাঁ, এখানে রিয়াক্টেন্ট কে, কপার কার্বনেট, এ সামহাও ব্রেক ডাউন হয়েছে। হ্যাঁ, সেটা তুমি বাইরে দিয়ে আঘাত করে বা তার রিয়াকশন উইথ দেমসেল, এনিওয়ে তার এটা ব্রেক হয়েছে, হয়ে 2টা প্রোডাক্ট পাওয়া গেছে। ঠিক আছে, তোমার এখানে এই ইনফরমেশনই তুমি পাচ্ছ, আর কি পাচ্ছ এখানে, কি এটা সলিড ছিল তার মানে এটা ব্রেক ডাউন হয়েছে। তারপরে কপার অক্সাইডটা এখানে সলিড হিসেবে পেয়েছো, বাট আরেকটা কিন্তু গ্যাস হিসেবে পেয়েছো যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দ্যাটস ইট, তুমি এটা যা ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন থেকে যা দেখে যেটুকু বুঝবো ওইটাই ইন ওয়ার্ডে লিখতে আসতে পারে এরকম। এখানে রিলেটিভ ফর্মুলা ম্যাচ দেওয়া আছে, কপার কার্বনেটে আছে 124, আর যেটা দেওয়া থাকবে 123ও হতে পারে। আচ্ছা একটু হিসাব করি তো, কপারের রিলেটিভ অ্যাটমিক ম্যাস সোফার 63.5 হওয়ার কথা, কার্বনের হচ্ছে, এটার সাথে প্লাস করো, কার্বনের হচ্ছে 12 গ্রাম,
আমরা জানি। তারপরে হচ্ছে অক্সিজেনের হচ্ছে 16 গ্রাম, যেহেতু এখানে 3 মাল্টিপ্লাই মানে আছে, 3টা অক্সিজেন অ্যাটম আছে, তাহলে ওইটা 16 × 3 মানে কি 48। এগুলো যদি টোটাল করি তাহলে আসলে 123.5 আসে। তো তুমি 123.5 অ্যাপ্লাই করতে পারো এখানে, নো প্রবলেম। তারপরে রিলেটিভ ফর্মুলা মাস অফ কার্বন ডাইঅক্সাইড ইজ 44। এবার এখানে আর কোশ্চেন এভাবে আসে নাই বা কোশ্চেনটা লেখা নাই, আমরা পরে দেখবো এগুলো। এখন তোমাদের বইয়ে যেভাবে আছে আমরা সেখান থেকে একটু রিভিউ করি। বইয়ে আছে, দেখো, ক্যালকুলেটিং ম্যাসেজ ফ্রম ইকুয়েশন, বইয়ে যে স্টেপগুলো দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেগুলোই আমি আবার স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। তো রাইট দ্য ব্যালেন্সড ইকুয়েশন, ওকে, এটা করলাম। রাইট ডাউন রিলেটিভ অ্যাটমিক ম্যাস আর ফর্মুলা ম্যাস, এটাও আমরা অলরেডি জানি কীভাবে করতে হয়। ফ্রম দ্য ইকুয়েশন রাইট ডাউন রিঅ্যাক্টিং অ্যামাউন্টস ইন গ্রাম। আসলে এই সহজ চ্যাপ্টারে তো আমরা অনেক ভুল করে থাকি একদম শুরুতেই। এখানে যদি গ্যাপ থাকে নেক্সট চ্যাপ্টার টপিকগুলো আরও কঠিন হয়ে যায়, মানে এখানে কোনো গ্যাপ রাখা যাবে না। যেটা জানো এটাই বারবার কিন্তু ঘুরে ফিরে অ্যাপ্লাই করতে হবে। সো এই 4টা স্টেপ খুব ভালোভাবে ফলো করতে হবে। এক্সাম্পল 1-এ হাইড্রোজেন বার্নস ইন অক্সিজেন টু ফর্ম ওয়াটার, এখানে বলা আছে হোয়াট মাস অফ অক্সিজেন ইজ নিডেড টু বার্ন 1 গ্রাম অফ হাইড্রোজেন অ্যান্ড হোয়াট মাস অফ ওয়াটার ইজ অবটেইন। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, ইকুয়েশনটা দেওয়া আছে 2 হাইড্রোজেন অক্সিজেন দেওয়া আছে, এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে ব্যালেন্স, তার মানে আবার ফার্দার ব্যালেন্সিংয়ের প্রয়োজন আসতেছে না। সো দ্য রিলেটিভ ফর্মুলা ম্যাসেজ আর হাইড্রোজেনের দেওয়া আছে 2, অক্সিজেনের 32, H2 আর 18। ওকে, এখন এইটা হিসেব করে দেখা যাচ্ছে ব্যালেন্সড, আসলে ঘুরে ফিরে সেই আমি যেটা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করলাম সেটা বইয়ে যেভাবে করা আছে আমি তাই দেখাচ্ছি আর কি। তো এখানে 4 গ্রাম, 32 গ্রাম, 36 গ্রাম পেয়েছি, এটা অলরেডি তোমরা আশা করি পারবা। তারপরে 1 গ্রামে যেহেতু কোশ্চেনেই বলেছে যে 1 গ্রাম অফ হাইড্রোজেন, তো এখানে ওরা হিসেব ওইটাই ওইভাবেই করেছে যে 1 গ্রাম কীভাবে আসে, 1 গ্রাম পেতে গেলে হয়তো ওইভাবে বলে নেই, দেখো বইয়ে কিন্তু গ্যাপ রাখছে, হ্যাঁ, কীভাবে। তো এটা 1 গ্রাম হাইড্রোজেন কীভাবে পাচ্ছি, 4 দিয়ে ডিভাইড করে পাচ্ছি, তার মানে 32কে 4 দিয়ে ডিভাইড করলে 8 গ্রাম আসে। সো এইভাবে, তো তোমরা যেভাবে পারো সেটা ফলো করবা। আমি যেভাবে বুঝবো আমি একরকম, তুমি যেভাবে, বাট আমার ক্যালকুলেশনটা আসলে একদম নির্ভুল হইতে হবে, এরর ফ্রি হইতে হবে। সো এটা দেখাচ্ছে না, সেকেন্ডটা একটু দেখি যে এখানে আছে কি, দ্য when 7 gram of iron are heated with excess sulfur what mass of iron sulfide is formed। এখানেও প্রথমে আছে ইকুয়েশনটা ব্যালেন্স আছে কিনা সেটা দেখি। এখানে আয়রনের আছে অ্যাটম আছে একটা, সালফারের আছে একটা, তো এখানেও এক একটা করে আছে, সো এটা ব্যালেন্স। সো দেন সেকেন্ড স্টেপে আছে রিলেটিভ অ্যাটমিক ম্যাসগুলো আমরা জেনে নিই। আয়রনের আছে 56, সালফারের 32, আর রিলেটিভ ফর্মুলা ম্যাসটা আসতেছে 88, এটা ক্যালকুলেশন করলে তাই আসে। এখন সবগুলোকে আমাদের যে থার্ড স্টেপে ছিল গ্রামে কম্পেয়ার করতে হবে, গ্রাম প্রপোর্শনটা ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে এখানে আয়রনের আছে 56 গ্রাম, 32 গ্রাম, মোট 88 গ্রাম হচ্ছে টোটাল। কোশ্চেন বলেছে 7 গ্রাম অফ সালফার। আচ্ছা, 56 গ্রাম থেকে 7 গ্রাম অফ সালফার, তার মানে কি, so for 7 gram of sulfur, question number 7 gram of iron is heated with excess sulfur, what mass of iron sulfide is formed and what mass of sulfur is used? question number, what mass of iron sulfide is formed, 7 গ্রাম অফ আয়রন যদি হিট করা হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, এখানে আয়রনের ক্ষেত্রে যাব, আর বলছে কি যে হোয়াট ম্যাস অফ আয়রন সালফাইড ইজ ফর্ম, তার মানে আয়রন সালফাইড হচ্ছে এইখানে। কম্পেয়ার যদি করি 56 গ্রাম যখন আমরা আয়রনটা নিয়েছি তখন আমরা 88 গ্রাম কি পেয়েছি, আয়রন সালফাইড পেয়েছি। এই দুইটা আমি একদম আমার একটা ক্লিয়ার একটা জায়গায় নিয়ে আসলাম, আমি যেটা হিসেব করেছি। আচ্ছা, এখন হিসেব করি যে 7 গ্রামে যেতে হবে আমাদের, 7 গ্রাম অফ আয়রন, 7 গ্রাম অফ আয়রন, সেটা থেকে কি পরিমাণে হচ্ছে আমার আয়রন সালফাইডটা ফর্ম হয় সেটা এই খালি জায়গায় রাখলাম, এটা বের করতে হবে। তো এর আগে বের করা যদি আমরা আগে একবার 1 দিয়ে কম্পেয়ার করি, যে 1 গ্রাম অফ আয়রন
উইল নিড কত, এখানে যদি ওই ইউনিটারি মেথডটা ফলো করি সেই ক্ষেত্রে কী হবে, 1 গ্রামের ক্ষেত্রে 88 ডিভাইডেড বাই 56, তাহলে এটা ক্যালকুলেশন করলে, একটু ক্যালকুলেশন করি। স্যার 11 গ্রাম। আচ্ছা, এখানে ক্যালকুলেশন না করলেও সমস্যা নেই, এটা 88/56 রেখে দিলাম, যেহেতু আমাদের আরেকটা কম্পেয়ার করার একটা সুযোগ আছে। সো 7 গ্রাম অফ আয়রন সালফাইড, এখানে আমি যদি লিখি 7 গ্রাম অফ আয়রন নিড টু প্রডিউস 88 গ্রাম অফ, এটাকে কি বলে, আয়রন সালফাইড। আয়রন ইয়েস। সালফাইড আমি লিখে দিলাম, আমি সাধারণত লিখি না, লিখে ক্লিয়ার হলাম। এখন দেখো, 1 গ্রাম অফ আয়রন সালফাইড, আয়রন নিড টু প্রডিউস, দেন আমরা তো যেহেতু 1 হচ্ছে ছোটো, এটা ইউনিটারি মেথডে তোমরা জানো যে এটা কম্পেয়ার করতে হবে 1 গ্রামের জন্য, তার দেন 88 ডিভাইডেড বাই 56 এরকম আসবে, দেন 7 গ্রাম মোর দেন 1 গ্রাম, তার মানে এই ক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু 1 গ্রাম কম ছিল আগে এই জন্য আমরা ডিভাইড করেছি, এখন 7 গ্রাম হচ্ছে এই 1-এর সাথে কম্পেয়ার করলে বেশি, আর যখন বেশি পরিমাণে হয় তখন সেটা হচ্ছে আগের যে প্রপোর্শন থাকে তার সাথে মাল্টিপ্লাই করতে হয়, তার মানে 88/56 ছিল আমাদের আগের রিলেশনে, এখন মাল্টিপ্লাই করবো 7। এই ক্যালকুলেশনটা করলে কত আসে, আমি দেখি 7, 11। এটা 56-এর ভিতরে 8 টাইমস 8, আবার 88-এর সাথে 11, কারণ 11 গ্রামটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, 11 স্যার গ্রাম। হ্যাঁ, কিন্তু দেখো, স্যার বলো। স্যার এটা আরো ইজি হয়ে করা যাবে না? লাইক 56 গ্রাম আয়রন রিয়াক্টস উইথ 32, দেন সালফার অ্যামাউন্টটা বের করব, দেন 7 গ্রাম অফ আয়রন কোয়েশ্চেনে দেওয়া আছে, অ্যান্ড উই ফিগার আউট 4 গ্রাম অফ সালফার, সো এটা অ্যাড করে টোটাল গ্রাম অফ আয়রন বের করা যাবে না? আয়রন সালফাইড। আচ্ছা, আয়রন সালফাইডটা বের করবে কিসের সাথে, ওই সালফারটা হিসেব করবে তাই? লাইক স্যার, লাইক 56 grams of iron reacts with 32 grams of sulfur, then এটা বের করে যে 4 গ্রাম অফ সালফার বের করলাম, তারপরে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে 7 গ্রাম অফ আয়রন, সো 7 গ্রাম অফ আয়রন প্লাস 4 গ্রাম ইকুয়ালস টু 11 গ্রাম অফ আয়রন সালফাইড, এভাবে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে আহ, সেক্ষেত্রে তুমি তাহলে বইয়ের যে প্রসেসটা আছে সেটা ফলো করতে হবে। দেখো, আহ, তুমি ধরো তুমি চাচ্ছ যে আমি কোনো ডেটাই মিস করব না, আমার মাঝখানে আয়রন আছে, আমার সালফার আছে, তারা রিয়্যাক্ট করে দেন হচ্ছে আয়রন সালফাইড হচ্ছে, বাট আমি মাঝখানের সালফারটা আসলে আমার কোশ্চেনে এখানে রাখতে বলে নাই, কিন্তু এখানে যদি দুইটা কোশ্চেনই করে যে হোয়াট ম্যাস অফ সালফার ইজ ইউজ, যেহেতু এখানে সালফারটাও এখানে ইনক্লুড করেছে, তার মানে আমি আসতেছিলাম ওইটাই। হ্যাঁ, এখন সালফারটাও প্রয়োজন অ্যান্সার হিসেবে, সেক্ষেত্রে তুমি দুইটাই ইনক্লুড করবা, তবে এ ওয়ে ফলো করো না, তখন তোমরা জাস্ট এই রেশিওটা বের করো, 56 থেকে 7 গ্রাম। আচ্ছা, 56 থেকে 7 গ্রাম কিভাবে আসছে তাহলে, এই কনভার্সনটা কিভাবে হয়েছে, 56 গ্রাম থেকে 7 গ্রাম, দেখো এটাকে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তবেই তো আমরা 7 গ্রাম পাই, তাই না? তার মানে এখানে রেশিওটা হচ্ছে কি 1/8, এই 1/8 কিন্তু আমরা একটা, আমাদের এটা একটা নোন ভ্যালু, এই ভ্যালুটা আমরা যে যার সাথেই মাল্টিপ্লাই করে দেব, সেটা যদি সালফার বলে, দেখো এখানে ইকুয়েশনটা ছিল কি, আমি একটু ক্লিয়ার করি সব কিছু। এটা ধরো বাদ দিলাম, এটা দুইটার ক্ষেত্রে আমি তিনটা ইনক্লুড করতে চাই না, আমি আলাদাভাবে যেতাম। আচ্ছা, ধরো এখানে আছে 56 গ্রাম অফ আয়রন, এটা আয়রনের সেই ইকুয়েশনটা লিখি, প্লাস হচ্ছে সালফার আছে, এটা সলিড ফর্মে আছে, দেন হচ্ছে আয়রন সালফাইড, এটা আছে সলিড ফর্মে। ওকে, 56 গ্রাম, এখানে আমার হচ্ছে 32 গ্রাম অফ সালফার, তারপরে এই প্রোডাক্টে পাচ্ছে হচ্ছে 88 গ্রাম অফ আয়রন সালফাইড। কোশ্চেন যেহেতু দুটাই ইনক্লুড করতে বলছে, এটাও একটা কোশ্চেনের পার্ট, এটাও কোশ্চেনের পার্ট, আর এটাও কোশ্চেনের পার্ট, সো আমরা এখানে কিছুই মিস করতেছি না। সেই একটা ক্ষেত্রে যদি বের করতে চাই, যে আমাদের 7 গ্রাম অফ আয়রন, এটা আমাদের হচ্ছে বের করতে বলছে,
টু বি ফাউন্ড। তো সেটা আমরা 7 গ্রাম 56 থেকে কিভাবে পাচ্ছি? আমরা জানি যে এটা যদি 1/8 8 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 7 দিয়ে পাচ্ছি। আর আমরা যদি আর একটু ট্রিকি হও, 7 গ্রাম কিভাবে পেলাম? তোমরা 56কেই 7 দিয়ে ডিভাইড করো, তাহলে অ্যান্সার আসবে 8। তার মানে 56কে 8 দিয়ে ডিভাইড করলে 7 পাচ্ছ। জাস্ট এটাই। আসলে কি 56-এর যে ফ্যাক্টরগুলো আছে সেটা সম্পর্কে ধারণা থাকলে আরও ইজি হয়। তো 56 থেকে 7 গ্রাম পাওয়ার জন্য আমার 1/8 এটা লাগতেছে, এটা মাল্টিপ্লাই করলে সব ক্ষেত্রে আছে। এখন 32-এর ক্ষেত্রে যদি 1/8 মাল্টিপ্লাই করি, কত আসে এখানে? 4 গ্রাম। হ্যাঁ, এটা একটা অ্যান্সার হলো। এটা 7 গ্রাম তো আসছেই। আর এইটা ফাইনালি যে আয়রন সালফাইডটা পাচ্ছি, 88 গ্রামকেও আমার 1/8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 88 টাইমস হচ্ছে 1/8, তখন আমরা এটা 11 গ্রাম পাচ্ছি। তার মানে এখানে 11 গ্রাম। এখন এই সেন্টেন্সের ভিতরে কিন্তু সবগুলো অ্যান্সারই আছে। তুমি চাইলে বলতে পারো যে দ্য রিয়াকশন প্রডিউসেস 11 গ্রাম অফ আয়রন সালফাইড অ্যান্ড ইউজেস আপ 4 গ্রাম অফ সালফার, যেভাবে বইয়ে আছে। এটাই ইজিভাবেই চিন্তা করো, নো প্রবলেম। এটাই ফলো করো, এভাবেই বাকি ম্যাথগুলোই কিন্তু অ্যান্সার করতে হবে। মানে এখানে কিন্তু একটা বিষয় আছে। আমি এই এখন যেটা ফলো করবে এটা নেক্সট 7.6 বা 7 সবগুলোতে একইভাবে ফলো করো, তাহলে ভালো হবে। এই ছিল বইয়ে। আর কোশ্চেন পার্টে যা আছে দেখো, এইগুলো একটু আমরা সলভ করার চেষ্টা করি এখানেই। এখানে টোটাল আচ্ছা আমি শুধু ডিরেক্ট, যেহেতু টাইম কম, আমরা ডিরেক্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। দ্য রিয়াকশন বিটুইন ম্যাগনেসিয়াম অ্যান্ড অক্সিজেন। এখানে যে রিয়াকশনটা আছে, যে টু magnesium atom reacts with one oxygen molecule and produce two uh, molecule of magnesium oxide. সো এটা যদি রাইট এ ওয়ার্ড ইকুয়েশন ফর দ্য রিয়াকশন, ওই যা মুখে বললাম ওইটাই হচ্ছে, তোমরা লিখে দিলে হবে। তারপরে আছে ওয়ার্ক আউট দ্য রিয়াক্টিং অ্যামাউন্ট ফর দ্য ইকুয়েশন। এরকম আছে যে রিলেটিভ অ্যাটমিক মাস দিয়ে আছে এখানে, যে ম্যাগনেসিয়াম আছে 24, অক্সিজেন আছে 16। কোয়েশ্চেন আছে হাউ মেনি গ্রামস অফ অক্সিজেন রিয়াক্ট উইথ 48 গ্রাম অফ ম্যাগনেসিয়াম। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা আমাকে হেল্প করতে পারো, নো প্রবলেম। দেখো এখানে প্রথমে আমাদের কি কন্ডিশন, ব্যালেন্সড আছে কিনা ইকুয়েশনটা সেটা খেয়াল করি। টু ম্যাগনেসিয়াম, স্যার ব্যালেন্সড আছে। আচ্ছা ব্যালেন্সড আছে, টু ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি আবার লিখলাম এখানে, দেখো এখানে 24 টাইমস 2 যদি দিই, তার মানে কত আসে? 48। 48 গ্রাম অফ ম্যাগনেসিয়াম। এইখানে অক্সিজেন কতটুকু ছিল? এই প্লাসটা না দিই, এটা আছে 32 গ্রাম, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এইখানে ফাইনালি কত হচ্ছে? ম্যাগনেসিয়াম 24, 80 গ্রাম। 80 24 প্লাস হচ্ছে অক্সিজেনের 16, এর আগে ছিল 2, তাহলে আসে কত? এটা আসে 40 টাইমস 2, এটা 80 আসে, 80 গ্রাম। আসলে ব্যালেন্সড আছে এখানে 48 গ্রাম আর 32 গ্রাম যদি আমরা অ্যাড করি তাহলে 80 আসে গেল। আর আমরা অলরেডি গ্রামে তো কনভার্ট করেই ফেললাম। তো এখন কোশ্চেনে কি আসছে, যে 48 গ্রাম অফ ম্যাগনেসিয়াম। তো এখানে অ্যান্সার কিন্তু হয়ে গেছে। 48 গ্রাম অফ ম্যাগনেসিয়াম কতটুকু অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে? 32 গ্রাম। সো এটা কি আমাদের এখন অ্যান্সারের পার্ট না? বলো। ইয়েস স্যার। হয়ে গেছে। কোশ্চেন আসছে এবার সেকেন্ডটা, যে 12 গ্রাম অফ ম্যাগনেসিয়াম, এই ক্ষেত্রে কেমন হবে? আচ্ছা, 48 গ্রাম এটা আমাদের এখন মেইন লাইন, এখন আসতে হবে 12 গ্রামে। আচ্ছা, 12 গ্রামে আসতে যে গেল, সে তাহলে কীভাবে এই কনভার্সনটা হয়েছে সেটা বের করি। কতটুকু প্রপোর্শন ছিল? 48 ডিভাইডেড বাই 12 বের করলাম, কত হয়, কতবার? 4 স্যার টাইমস 4। না? তার মানে এই 4 হচ্ছে আমাদের সেই এসেনশিয়াল পার্ট প্রপোর্শন। আমরা এই 48কে যদি 1/4 দিয়ে মাল্টিপ্লাই করি অথবা 4 দিয়ে ডিভাইড করি, তবেই আমরা 12 গ্রাম পাই। আর বাকিগুলো যা আছে 32কেও এখন 4 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হয়? 32 ডিভাইডেড বাই 4, এখানে কত আসবে? 8 গ্রাম, রাইট? ইয়েস স্যার। তার মানে 12 গ্রাম অফ ম্যাগনেসিয়াম
reacts with how many grams of oxygen? 8 গ্রাম of স্যার oxygen. 8 গ্রাম। এটা কি অ্যান্সার হয়ে গেল না? আচ্ছা, ইয়েস স্যার। তাহলে এখন এটা কি আমরা বুঝতে পারছি? অন্য যারা আছো তোমরা একটু কথা বলো। জি ইয়েস স্যার, বুঝতে ইয়েস পারছি। স্যার বুঝছেন। আচ্ছা, তাহলে এই পাশে দেখো কপার টু কার্বনেট ব্রেকস ডাউন অন হিটিং, এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি 31 গ্রামে চলে, এবার আমি অত ডিটেলসে বললাম না, হ্যাঁ, এটা খুব ফাস্ট যাচ্ছি। এটা কেমন হবে দুটাই সলভ করার চেষ্টা করি। খুব ইজি এই চ্যাপ্টার, কিন্তু ইজি হলো এটাই মনে রাখতে হবে, নেক্সট চ্যাপ্টারগুলো তাহলে আরও ইজি হয়ে যাবে। দেখো এইখানে কপার কার্বনেট আছে, কপার অক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এবং সবার রিলেটিভ ম্যাসও আছে। আচ্ছা, রিলেটিভ ম্যাস অফ অ্যাটম, তাই না? আমরা এইগুলো যদি জানি, আমাদের ফর্মুলা ম্যাস কি কোনো ম্যাটার করবে বের করা? হ্যাঁ, নো স্যার। ধরো ক্যালসিয়াম, এই কপার কার্বনেটই আছে। আচ্ছা, কপার অক্সাইডের আমরা ফর্মুলা ম্যাসটা বের করতে চাই, কেমনভাবে বের করব? কপারেরটা কত ধরলাম তাহলে? 63.5 সে এটা দেওয়া আছে, হ্যাঁ। তা দেন কপার অক্সাইডের কত হবে ফর্মুলা ম্যাচটা? 63.5 প্লাস অক্সিজেনের কত? 16, একটা অ্যাটম। তো এটাকে অ্যাড করলে কত হয়? 79.5, তাই না? এইটা। আচ্ছা আচ্ছা, হিসাবের বেলায় আমরা আসি। এখানে কপার কার্বনেট থেকে ব্রেকডাউন হলো কপার অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এইখান থেকে কপার কার্বনেট থেকে আমাদের ফর্মুলা ম্যাচটা আসতেছে কত? 123.5। আমরা যেহেতু এটা কনসিডার করেছি কপারের রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এটা গ্রামে হিসেব করে রাখলাম। এটা কপার অক্সাইড তো এখন 79.5 গ্রাম। দেন কার্বন ডাইঅক্সাইডের তো আমাদের একদম অলরেডি মুখস্থই বলা যায়, এটা এতবার আমরা হিসেব করেছি, 44 গ্রাম, তাই না? ফর্মুলা ম্যাস 44 গ্রাম। হিসেব করা আমাদের শেষ। এখন কোশ্চেন বলছে 31 গ্রাম অফ কপার টু কার্বনেট আর ইউজ। এখন 31 গ্রামের ক্ষেত্রে বের করতে বলছে যে হোয়াট ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড নিডেড। তাহলে আমরা মার্ক করি, হ্যাঁ, হোয়াট ম্যাস অফ সলিড রিমেইনস আফটার হিটিং, এটা পরে দেখতেছি। এটাই আমাদের মূল কোশ্চেন, যে 31 গ্রাম অফ কপার। আচ্ছা, কপার তো এখানে 123.5, 31-এ যদি যেতে চাই তাহলে কীভাবে হবে? আমি কিন্তু এখানে আসলে কি রাউন্ড অফে যাই নাই, হ্যাঁ, একটু কঠিন হবে তোমাদের জন্য, রাউন্ড অফ করি না, 124 বা এরকম কিছুতে যাইনি। ওরা 31 গ্রাম দিয়েছে, আমি 31-এ যাবো, তাহলে কীভাবে যাব? এই হিসেবে। তো আমি এই 123.5কেই 31 দিয়ে ডিভাইড করব, যা আসবে রেজাল্ট। তোমরা একটু ক্যালকুলেটরে হেল্প করো আমাকে। আমরা অ্যাপ্রক্সিমেট ডাটা নিব, কিন্তু এখানে একটু পরে আগে হিসেবটা করি। 31 গ্রাম, স্যার 3.97। আচ্ছা 3.97, তার মানে 123.5কে 3.97 দিয়ে ডিভাইড করলে মেবি 31 গ্রাম পাওয়ার কথা। দাও তো, 123.5 গ্রামকে 3.97 দিয়ে ডিভাইড করো। পুরো না পাইলেও 31-এর কাছাকাছি পেয়েছো নিশ্চয়ই। ইয়েস স্যার, আচ্ছা কাছাকাছি গেছে। আচ্ছা, আশেপাশে গেছে। তার মানে 3.97 দিয়ে ডিভাইড করতে হবে। এটাই কিন্তু আমাদের সেই ইজেনশিয়াল রেশিও যেটা আমাদের লাগবে, হ্যাঁ। তারপর 79.5কেও এগেইন 3.97 দিয়ে ডিভাইড করো। তোমরা কি অন্যরা বাকিরা কি বুঝতেছো? ইয়েস স্যার। আচ্ছা, স্যার আসে 20.025 সরি, 0.025 20.025। জি আচ্ছা, স্যার। রাখলাম, এটা সমস্যা নেই, পরে আমরা রাউন্ড আপ করবো বা অ্যাপ্রক্সিমেট। তো এখানে বলেছে কার্বন ডাইঅক্সাইড, এটা তো আমাদের লাগছে না, ওই যে আমি মাসুমের মতো বললাম। এটা তাহলে 44-এর ক্ষেত্রে কী হবে? এটাকেও 3.97 দিয়ে ডিভাইড করো। স্যার বুঝলাম না। স্যার 11.083। 11.083।
আচ্ছা দেখো, এখানে এগুলো কিন্তু খুব ফ্যামিলিয়ার ডেটা না, কিন্তু আমি প্র্যাকটিসটা এভাবে করেছি, তাই না? এখন যদি এমন চলে আসে, হ্যাঁ, যে এরকম ডেসিমাল পয়েন্টে আসে, তখন তোমার ফ্যাক্ট হচ্ছে এটা বের করা 3.97। হ্যাঁ, এটা বের করছি কিভাবে? প্রথম রিলেশন থেকে, যে 123.5 থেকে 31-এ যে গেলাম, স্যার, কিভাবে গেছি? জি, বলো। স্যার, হাউ ডিড ইউ গেট 123.5? সরি, স্যার, আপনি 123.5 কেমনে পেয়েছেন? 123.5? ইয়েস স্যার। এটা হিসাব করো তো, 7 থেকে কপারের আছে 63, স্যার, কপার 63 নাকি 64? 63.5, হ্যাঁ, বুঝছো? আমি এটা ধরেছি, আমি স্যার, বললাম। কপার হচ্ছে 64। আচ্ছা, আমি বুঝছি, কপারের 64, আমি বললাম 63.5, এটা নাও তোমরা, ও, এটা ওকে অ্যাকসেপ্ট স্যার। করো, হ্যাঁ। আমি এটা ইনসিস্ট করলাম 63.5, এটা আমি তোমাকে বললাম, এটা তুমি অ্যাকসেপ্ট করো, সেই হিসেবে এটা 123.5, মানে এরকম দিলাম, হ্যাঁ। ইয়েস স্যার, বুঝছি। তো এগুলো যেহেতু একটু আনফ্যামিলিয়ার ডেটা, 3.97, আমরা তো এমনি সবসময় খুব একদম কি বলে, আহ, যেমন 1/4, হ্যাঁ, ডেসিমাল পয়েন্টগুলো আমরা পোর্শনে পাই না, আমরা নিলাম এখানে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তো এখন দেখো, এগুলো যদি আমরা অ্যাপ্রক্সিমেট একটা নিই, 20.025 গ্রাম, এটাকে আসলে 20 গ্রাম কনসিডার করা যায়। এটা 11.083, এটাকে 11 গ্রামে কনসিডার করা যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে 123.5 থেকে তো এরকম আসতেছে, যদি 123 না হয়ে 3.5 না হয়ে 124 হয়, তখন কিন্তু সবগুলো দেখবে তোমাদের একদম ফুল নাম্বারগুলো পাবা। হুম, স্যার, বলো। কপারের যে এই ক্যালকুলেশন হচ্ছে 63.5, ওটা কি 64 না 4 না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো আমিও জানি 64 তোমাদের বইয়ে বা যেখানে হোক, আমি না মানে সিক্সটি থ্রি একটু পয়েন্ট কনফিউজ ফাইভটা হয়েছে। এখানে মানে আমার ইচ্ছা মতো নিয়েছি আর কি, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থিওরিটিক্যালের জন্য। হ্যাঁ, এমনি আমার just একটু অ্যাবনর্মাল একটা প্র্যাকটিস করার জন্য, নর্মাল প্র্যাকটিস তো তোমরা কয়েকবার করলা, আমি দেখাইও দিলাম, এই জন্য আর কি, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, ওটা না করে আমার মনে হয় যদি এরকম হইতো, আচ্ছা ধরো তোমরা 124, তোমরা কপার 2 কার্বনেটের পেলা ফর্মুলা ম্যাস 124, বাট আমি এখানে 31 দিলাম না, আমি এখানে ফর এক্সাম্পল এখানে 22.5 দিলাম, পারি না? 22.5 গ্রাম অফ কপার 2 কার্বনেট ইউজড হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার এই ম্যাচটা বের করো, তখন তো তোমার ডেসিমাল পয়েন্টের হিসেবটা আসতেছেই, তাই না? আচ্ছা, তোমরা বের করো তো, এটাই তোমাদের কাজ, 22.5 গ্রাম অফ কপার 2, তখন তোমরা 63.5 ইউজ করো না কপারের, হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস কনসিডার করো 64, ঠিক আছে। ওকে, এবং এটা ডিভাইড করবো হ্যাঁ, হলো এটাই তোমাদের 22.5 হোমওয়ার্ক বা দিয়ে। এটাই তোমাদের কাজ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই পর্যন্ত আমি আসলে কথা বলার তেমন একটা সুযোগ দিই না, আমি জাস্ট একটা কুইক রিভিশনে গেলাম, আমরা আগেও প্র্যাকটিস করেছি। তোমাদের যদি কারো কোশ্চেন থাকে সেটা আমাকে বলতে পারো এই টপিকে। না স্যার, প্রিটি মাচ সব আচ্ছা, বুঝছি। ঠিক আছে।